সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাস পরিচালনা করছি আমি মোহাম্মদ হোসাইনুল আবেদিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আজকের ক্লাসটি আমি রেডি করেছি MBA ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের জন্য। MBA ফাইনাল ইয়ারে আমি যে কোর্সটি পড়াই, কোর্সটির নাম হচ্ছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বা প্রশিক্ষণ ও উন্নয়ন। আজকে আমি সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ের টপিক হচ্ছে মেথডস অ্যান্ড টেকনিকস অফ ট্রেনিং বা প্রশিক্ষণ পদ্ধতি ও কৌশল। আজকের ক্লাস থেকে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে প্রশিক্ষণের ধারণা পাবে, প্রশিক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্বন্ধে ব্যাখ্যা করতে পারবে, প্রশিক্ষণের পদ্ধতিগুলোর সুবিধা ও অসুবিধা বর্ণনা করতে পারবে। তাহলে প্রথমে প্রশিক্ষণ কি সেটা একটু আমরা আলোচনা করি। প্রশিক্ষণ হচ্ছে কোনো সুনির্দিষ্ট বিষয়ের উপর হাতে কলমে শিক্ষা দেওয়া, যেটার মেয়াদ হবে খুবই স্বল্প। তার মানে কোনো সুনির্দিষ্ট বিষয়ের উপর স্বল্প মেয়াদে হাতে কলমে শিখিয়ে দিয়ে কর্মীদেরকে দক্ষ করে তোলার যে পদ্ধতি, তাকেই বলা হচ্ছে প্রশিক্ষণ। তোমরা কনফিউজড হতে পারো তাহলে শিক্ষণ কি, প্রশিক্ষণ কি? শিক্ষণ হচ্ছে একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। এখানে কোনো সুনির্দিষ্ট বিষয় নেই। এখানে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করে এবং আচরণের ইতিবাচক ও স্থায়ী পরিবর্তন ঘটানোর সুযোগ পায়। তার মানে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে আচরণের ইতিবাচক ও স্থায়ী পরিবর্তন ঘটানোর যে পদ্ধতি, তার নাম হচ্ছে শিক্ষণ। শিক্ষণের মাধ্যমে কর্মীদের জ্ঞান বৃদ্ধি পায় এবং সেটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। আর প্রশিক্ষণ একটা স্বল্পস্থায়ী স্বল্পমেয়াদী প্রক্রিয়া এবং যার মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায়। এবং প্রশিক্ষণ হচ্ছে সুনির্দিষ্ট বিষয়ের উপর, যিনি যে কাজে নিয়োজিত সেই কাজকে বেস করে এই প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন ব্যাংকারদের প্রশিক্ষণ এক ধরনের, টিচারদের প্রশিক্ষণ আরেক ধরনের, গার্মেন্টস ওয়ার্কারদের প্রশিক্ষণ আরেক ধরনের। কাজের উপর ভিত্তি করেই হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়, তার নাম হচ্ছে প্রশিক্ষণ। আশা করছি প্রশিক্ষণ এবং শিক্ষণের পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছ এবং প্রশিক্ষণের ধারণা পেয়েছ। এখন প্রশিক্ষণের বিভিন্ন টাইপস আছে। প্রশিক্ষণকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে প্রশিক্ষণের পদ্ধতি। একটা হচ্ছে অন দ্য জব ট্রেনিং বা কার্যসংশ্লিষ্ট প্রশিক্ষণ, আর একটা হচ্ছে অফ দ্য জব ট্রেনিং বা কার্যবহির্ভূত প্রশিক্ষণ। অন দ্য জব ট্রেনিং হচ্ছে কোনো একজন কর্মী কর্মস্থলে উপস্থিত থেকে তার উপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি যখন নিজেকে দক্ষ করে তোলার চেষ্টা করে, তাকে বলা হচ্ছে অন দ্য জব ট্রেনিং বা কার্যসংশ্লিষ্ট প্রশিক্ষণ। আর অফ দ্য জব ট্রেনিং কোনটা? সেটা হচ্ছে কার্যবহির্ভূত প্রশিক্ষণ। দ্যাট মিন্স কর্মস্থলের বাইরে গিয়ে অন্য আরেকটা প্রতিষ্ঠানে গিয়ে যখন নিজের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা চালায়, তার নাম হচ্ছে অফ দ্য জব ট্রেনিং। এই দুইটা মেথডের আবার বিভিন্ন টাইপস আছে। টাইপসগুলি আমরা একটু দেখি। অন দ্য জব মেথডের বিভিন্ন টাইপস আছে, সেগুলি হচ্ছে ওরিয়েন্টেশন ট্রেনিং, জব ইনস্ট্রাকশন ট্রেনিং, অ্যাপ্রেন্টিস ট্রেনিং,
অ্যাসিস্ট্যান্টশিপ, জব রোটেশন, কোচিং। অফ দ্য জব মেথডের যে টাইপসগুলি আছে, লেকচার, সিমুলেশন, ল্যাবরেটরি ট্রেনিং, কনফারেন্স অর ডিসকাশন, কেস স্টাডি, ভেস্টিবিউল ট্রেনিং। তাহলে চলো আমরা এখন এই টাইপসগুলি সম্বন্ধে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। প্রথমেরটা হচ্ছে ওরিয়েন্টেশন বা পরিচিতিকরণ। তোমরা ছবিটা একটু ভালো মতো দেখো। ছবির মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ লোক একজন নবীন কর্মীকে কম্পিউটারে তার কাজ সম্বন্ধে হাতে কলমে দেখিয়ে দিচ্ছে। কম্পিউটার কীভাবে অপারেট করবে, কিভাবে তার কাজগুলি সম্পাদন করবে, তার মানে তার কাজের সাথে পরিচয় ঘটিয়ে দিচ্ছে। তাহলে এইভাবে একজন সিনিয়র যখন নবীন সহকর্মীকে হাতে কলমে কাজ দেখিয়ে দেবে, তখন নবীন সহকর্মী স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে। এই ধরনের পদ্ধতিকে বলা হচ্ছে ওরিয়েন্টেশন বা পরিচিতিকরণ পদ্ধতি। এরপরেরটা জব ইনস্ট্রাকশন ট্রেনিং বা ট্রাই আউট বা হাতে কলমে প্রশিক্ষণ। এইটার আবার 4টা ধাপ আছে। এই ক্ষেত্রে প্রথমে কর্মীদেরকে কাজ সম্বন্ধে ধারণা দেওয়া হয়, তাকে মানসিকভাবে প্রস্তুত করা হয়, তারপর তার সামনে কাজটা উপস্থাপন করা হয়। এরপরে কর্মী কাজটা করার চেষ্টা করে, আর প্রশিক্ষক ওই কর্মীর কাজ ফলো আপ করে বা ফলাবর্তন করে, প্রশ্নোত্তরের মাধ্যমে তার ভুল ত্রুটি সংশোধন করে দেয়। এইভাবে তাকে প্রশিক্ষিত করে তোলে। এটাকেই বলা হচ্ছে জব ইনস্ট্রাকশন ট্রেনিং। এরপরে আছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বা শিক্ষানবিশ প্রশিক্ষণ। তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ একজন বয়স্ক লোক আরেকজন নবীন কর্মীর কাজ তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। ওই নবীন কর্মীর কাজ কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা। এখানে কাজটা আমরা ছবিতেই দেখতে পাচ্ছি, ফার্নিচারের কাজ হচ্ছে। এখন যিনি তরুণ সহকর্মী, তিনি একজন শিক্ষানবিশ। এই শিক্ষানবিশ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে এক সময় এই মুহূর্তে যিনি এক্সপার্ট প্রশিক্ষক আছেন তার সমপর্যায়ে সমপদবি ধারণ করবে। আমি আরও একটু উদাহরণ দেই। এখানে যদি এটা ডাক্তারের হতো, একজন শিক্ষানবিশ ডাক্তার একটা নির্দিষ্ট সময় পরে ডাক্তার পদবি ধারণ করবে, তিনিও একজন বিশেষজ্ঞ ডাক্তার হবেন। তাহলে এই সিস্টেমকেই বলা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বা শিক্ষানবিশ প্রশিক্ষণ। এর পরের ছবিটা দেখো, অ্যাসিস্ট্যান্টশিপ বা সাহায্যকারী বা সহায়ক। এখানে একজন ডেন্টিস্ট পেশেন্ট দেখছেন, সাথে তার একজন সহকারী তাকে অপারেট করছে। যে সহকারী তাকে সহযোগিতা করছে তিনি হয়তো ডাক্তারও হতে পারেন, আবার তিনি সারা জীবন সহকারী হিসেবেও কাজ করতে পারেন। তাহলে অ্যাপ্রেন্টিসশিপ এবং অ্যাসিস্ট্যান্টশিপের মধ্যে পার্থক্য কোন জায়গায় সেটা দেখো। অ্যাপ্রেন্টিসশিপ তিনি প্রশিক্ষণ গ্রহণের পরে তিনিও প্রশিক্ষকের সমপদবি ধারণ করবেন, কিন্তু অ্যাসিস্ট্যান্টশিপের ক্ষেত্রে একজন সাহায্যকারী প্রশিক্ষণের পরে তিনি ডাক্তার নাও হতে পারেন, তিনি সারা জীবন সহকারী হিসেবেও থাকতে পারেন। তাহলে পার্থক্য ওই জায়গায়, এই পার্থক্যটাই তোমাদেরকে বুঝতে হবে। এরপরে আসি আমরা জব রোটেশন মেথড। জব রোটেশন মেথড বা পদাবর্তন পদ্ধতি। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে 7 জন স্টাফ আছে। 7 জন স্টাফের মধ্যে কেউ ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছে, কেউ টোকেন কাউন্টারে কাজ করছে, কেউ ক্লিয়ারেন্স ডিপার্টমেন্টে কাজ করছে, কেউ পাসবুক ইস্যুতে কাজ করছে, কেউ ক্যাশ কাউন্টারে কাজ করছে, কেউ ভেরিফিকেশন ডিপার্টমেন্টে কাজ করছে, কেউ সেফ ডিপোজিট ভল্টে কাজ করছে। এখন ওই কর্মীদেরকে যদি 6 মাস পরে যিনি ক্যাশে দায়িত্ব পালন করছেন তাকে যদি আমি সেফ ডিপোজিট ভল্টের দায়িত্ব প্রদান করি, সেফ ডিপোজিট ভল্টের যিনি আছেন তাকে ভেরিফিকেশন ডিপার্টমেন্টে, ভেরিফিকেশনের জনকে ক্যাশ কাউন্টারের জনকে পাসবুক ইস্যুর জনকে ক্লিয়ারেন্স ডিপার্টমেন্টে,
সেলস ডিপার্টমেন্টের লোককে টোকেন কাউন্টারের ক্যাশিয়ারকে এইভাবে যদি আমি আবর্তন করে দেই 6 মাস পর পর, তাহলে আমার 7 জন কর্মী সবগুলি ডিপার্টমেন্ট সম্বন্ধে অভিজ্ঞ হয়ে উঠবে। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের টার্গেট পূরণে খুব হেল্পফুল হবে বা সুবিধা হবে। তাহলে আমরা জব রোটেশন পদ্ধতিটা বুঝতে পেরেছি। এরপরে আসো কোচিং বর্তমান সময়ের জন্য খুবই উপকারী বা কার্যকরী একটা উপায়। আমরা সব সময় এই কোচিংয়ের কথা শুনছি। যেমন আমাদের ক্রিকেট টিমের একজন কোচ আছে, ফুটবল টিমের একজন কোচ আছে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো দুর্বল কর্মী যদি কাজ বুঝতে অপারগ হয়, সেই ক্ষেত্রে তাকে 1 to 1 বুঝিয়ে দেওয়া, তার কাছে গিয়ে সহজে বুঝিয়ে দেওয়া। আবার যিনি এক্সপার্ট তিনিও আরও বেটার ওয়েতে কীভাবে কাজ করতে পারে 1 to 1 কোচিং নিতে পারে। একজন প্রশিক্ষক কোচ হিসেবে দায়িত্ব পালন করে। তিনি প্রতিষ্ঠানের গোল নির্ধারণে সহযোগিতা করে এবং সেই গোল অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করে। তিনি সরাসরি সফলতা পথ দেখিয়ে দেন না, তিনি এমনভাবে প্রশ্ন করেন যার মাধ্যমে কর্মীরা অটোমেটিক্যালি লক্ষ্যের দিকে ধাবিত হয়। তাহলে কোচিং খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে। এরপরে আসি লেকচারের সাথে তোমরা একদম পরিচিত। আমরা ক্লাসে নর্মালি যে ক্লাসটা নেই, আমরা বক্তব্য দেই, তোমরা শুনো। যে জিনিসটা বুঝো না তোমরা যখন হাত তোলো তখন আমরা জিজ্ঞেস করি তোমার প্রশ্ন কী, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা। এই পদ্ধতিকে বলা হচ্ছে যে কি লেকচার পদ্ধতি বা বক্তৃতা পদ্ধতি। এটা একটা ওয়ান ওয়ে প্রসেস। এই ক্ষেত্রে পার্টিসিপেন্টরা তাকে প্যাসিভ আর প্রশিক্ষক তাকে অ্যাক্টিভ। এরপরে সিমুলেশন বা প্রতিরূপ প্রস্তুত। তোমরা ছবিটা একটু ভালো করে দেখো। এখানে একজন ক্রিটিক্যাল পেশেন্টকে ডক্টররা ট্রিটমেন্ট দিচ্ছে, সেই ক্ষেত্রে আরও নবীন অনেক ডক্টর সেটা পর্যবেক্ষণ করছে। তাহলে সরাসরি জটিল কেস কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই জিনিসটা যে পদ্ধতিতে শেখানো হয় তাকে বলা হচ্ছে সিমুলেশন পদ্ধতিতে একেবারে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখানোর চেষ্টা করা হয়। সেটা যদি সম্ভব নাও হয় তাহলে ওই বাস্তব জিনিসের প্রতিরূপ বানিয়ে হলো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এটাকে বলা হচ্ছে সিমুলেশন পদ্ধতি। সিমুলেশনের বিভিন্ন সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধাগুলি দেখো, গেইন আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য কনসিকোয়েন্সেস অফ দেয়ার অ্যাকশন অ্যান্ড টেক কারেক্টিভ অ্যাকশন। এই ক্ষেত্রে রেজাল্টটা সাথে সাথেই বোঝা যায় এবং সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। ফিডব্যাক টু লার্নার্স ক্যান বি গিভেন ইমিডিয়েটলি। তৎক্ষণাৎ শিক্ষার্থীদের ফিডব্যাক তৎক্ষণাৎ পাওয়া যায়। ডোন্ট ওয়েট ফর রিয়েল লাইফ সিচুয়েশান টু ডিল উইথ। বাস্তব সিচুয়েশনের জন্য অপেক্ষা করতে হয় না, এটাই বাস্তব অভিজ্ঞতা হয়ে যায়। অ্যালাউস ট্রেনিং টু আন্ডারটেক হাই রিস্ক ইনভলভিং ডিসিশন। এই ক্ষেত্রে কর্মীদেরকে উচ্চ ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে কী সিদ্ধান্ত নিতে হবে সেই ব্যাপারে পরামর্শ দেওয়া হয়, সাজেশন দেওয়া হয়। ডিসঅ্যাডভান্টেজেস কী হতে পারে? এক্সপেন্সিভ, এটা ব্যয়বহুল। রিয়েল লাইফ সিচুয়েশান কান বি কমপ্লিটলি রিক্রিয়েটেড। বাস্তব পরিস্থিতি সব সময় সৃষ্টি করা যায় না। নট এভরি সিচুয়েশান ক্যান নট বি ইনক্লুডেড। সব সিচুয়েশানে এটা প্রয়োগ করা যায় না। এরপরে আসি ল্যাবরেটরি ট্রেনিং বা গবেষণা প্রশিক্ষণ। কোনো সুনির্দিষ্ট বিষয়ের জন্য রেজাল্ট বের করার জন্য যখন কয়েকটা দলকে অ্যাসাইন করা হয় এবং যেটা একটা সুনির্দিষ্ট জায়গায় বসে করতে হবে সেটাকেই বলা হচ্ছে ল্যাবরেটরি ট্রেনিং। যেমন কোভিড-19 পরীক্ষা সব ক্লিনিক বা মেডিকেলে হচ্ছে না। সারা বাংলাদেশের মাত্র 50টি কি 52টি মেডিকেলে হচ্ছে যাদের সক্ষমতা আছে। তাহলে সক্ষমতা বিবেচনা করে কোভিড-19 টেস্টটা হচ্ছে। তাহলে এইটা সরাসরি হাতে কলমে একটা প্রশিক্ষণ
একজন সিনিয়রের নেতৃত্বে একদল লোক একত্রে কাজ করে, এটা হচ্ছে একটা লার্নিং বাই ডুইং প্রসেস। তাহলে এটার কী কী সুবিধা আছে আমরা সেটা একটু দেখি। এটা হচ্ছে লার্নিং বাই ডুইং, হাতে কলমে শিক্ষা। ডেভেলপ দ্য পাওয়ার অফ অবজারভেশন অ্যান্ড রিজনিং, এটা পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। গিভস আন্ডারস্ট্যান্ডিং অফ রিসার্চ, এটা গবেষণার বোধগম্যতা বৃদ্ধি পায়। গিভস ট্রেনিং টু ম্যানিপুলেট অবজেক্টস অ্যান্ড অর্গানাইজ ডাটা। প্রিপেয়ার স্টুডেন্টস ফর সলভিং রিয়েল লাইফ প্রবলেম, বাস্তব সমস্যা সমাধানের ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে এটা প্রশিক্ষণ দিয়ে থাকে। ডিসঅ্যাডভান্টেজ অফ ল্যাবরেটরি মেথড অফ টিচিং, আনইকোনমিক্যাল, এটা ব্যয়সাপেক্ষ। ডাজ নট গিভ মাচ ট্রেনিং ইন ভার্বাল এক্সপ্রেশন, এই ক্ষেত্রে মেশিনের ব্যবহারটা একটু বেশি। এরপরে আসো কনফারেন্স অর ডিসকাশন, আলোচনা সভা বা মত বিনিময়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ অনেক পার্টিসিপেন্ট আছে, একজন সঞ্চালনা করছে। এটা হচ্ছে অনেকগুলি লোকের মিটিং, আলাপ আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সকল পার্টিসিপেন্ট তার নিজ নিজ দৃষ্টিকোণ থেকে মতামত দেওয়ার সুযোগ পায়। তাহলে এইভাবে একজনের ভুল ত্রুটি আরেকজন বুঝতে পারে, এইভাবে নিজের ডেভেলপমেন্ট হয়। তাহলে ওইটাকেই বলা হচ্ছে কি কনফারেন্স অর ডিসকাশন। তাহলে কনফারেন্স হচ্ছে এ মিটিং অফ সেভারাল পিপল টু ডিসকাস এনি সাবজেক্ট ইজ কল্ড কনফারেন্স, কিছু লোকের সম্মেলন যেখানে যেখানে আলাপ আলোচনা হয় সেটাকেই বলা হচ্ছে কনফারেন্স। ইচ পার্টিসিপেন্ট কন্ট্রিবিউটস বাই অ্যানালাইজিং অ্যান্ড ডিসকাসিং ভেরিয়াস ইস্যুস রিলেটেড টু দ্য টপিক, প্রত্যেক পার্টিসিপেন্ট টপিক রিলেটেড বক্তব্য দিতে পারে। এভরিওয়ান ক্যান এক্সপ্রেস দেয়ার ওন ভিউ পয়েন্ট, প্রত্যেকেই তার দৃষ্টিকোণ থেকে মতামত দিতে পারে। এরপরে দেখো কেস স্টাডি। এখন কেস স্টাডি কী জিনিস? কেস স্টাডি হচ্ছে একটা ট্রেনিং মেথড ইন হুইচ ট্রেনিজ ডিসকাস, অ্যানালাইজ অ্যান্ড সলভ প্রবলেমস বেসড অন এ রিয়েল সিচুয়েশন। তাহলে কেস স্টাডি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে যে ঘটনাগুলি ঘটেছে সেই চিত্রটা প্রশিক্ষার্থীদের কাছে তুলে ধরা এবং তাদের কাছ থেকে সমাধান চাওয়া। তাদের যে ভুল ত্রুটি সেটা প্রশিক্ষক কারেকশান করে দেবে। এইভাবেই প্রশিক্ষণ দেওয়াকে বলা হচ্ছে কেস স্টাডি। এর পরেরটা হচ্ছে ভেস্টিবিউল ট্রেনিং মেথড। ভেস্টিবিউল ট্রেনিং মেথড হচ্ছে a method of job education where educational facilities approximate real working conditions and are equipped actual production machinery. এই ধরনের ট্রেনিংয়ে একজন কর্মী যে মেশিনে কাজ করে সেই মেশিনেই তাকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়, বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করা হয়। তাহলে কর্মীরা তার কর্মস্থলে গিয়ে সহজেই কাজ করতে পারে। এটাকেই বলা হচ্ছে ভেস্টিবিউল ট্রেনিং মেথড। তো আজকে আমরা ট্রেনিংয়ের মেথডগুলি শিখেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সও লিখতে পারো, আমাকে ইনবক্সও করতে পারো, ফোনও করতে পারো। যে কোনো সমস্যার উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, আমি তোমাদের সাথেই আছি। তোমরা একটু পড়ালেখা করো, বাসায় থাকো। সারাক্ষণ যদি টিভির সংবাদ নিয়ে ব্যস্ত থাকো তাহলে মন খারাপ হবে। সেই জন্য তোমরা স্বাস্থ্যবিধি মেনে একটু পড়ালেখার সাথেই থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সকল।